আসসালামু আলাইকুম। এইচএসসি ও এসএসসি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট ধসের কারণ কি? আজকে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলবো তোমাদের অভিভাবককে পাশে নিয়ে বা সাথে নিয়ে ভিডিওটি দেখলে আরও অনেক ভালো হবে। তোমাদের এগুলো জানা প্রয়োজন। একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করবা, গত 19 বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার, মানে গত 19 বছরের ভিতরে এই 2025 সালে সবথেকে খারাপ রেজাল্ট হয়েছে, মানে সবথেকে কম পাশ করেছে। এবং সেম দেখো, গত 16 বছরে এসএসসিতে সর্বনিম্ন পাশের হার, অর্থাৎ গত 16 বছরের ভিতরে 2025 সালে সবথেকে কম পাশ করেছে এসএসসি পরীক্ষায়। আমরা যদি একটু অ্যানালাইজ করি 2025 সালের এইচএসসি রেজাল্ট নিয়ে, দেখো পাশের হার 58%, অর্থাৎ 100 জনের মধ্যে 58 জন পাশ করেছে, মানে বাকি 42 জনই ফেল করেছে। এই 58% পাশের হারের মধ্যে কিন্তু একটা বড় ক্রেডিট যায় মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে, কারণ তাদের পাশের হার কিন্তু বেশি। তারপরে আমরা দেখি জিপিএ 5-এর হার। তো এখানে দেখো যে 5 পয়েন্ট অর্থাৎ 5.52%, অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন এ প্লাস পেয়েছে, অর্থাৎ 50 জনের মধ্যে মাত্র 2.5 জন এ প্লাস পেয়েছে। পরীক্ষা দিয়েছে মোট 12,51,111 জন, এবং অন্যদিকে মোট জিপিএ পেয়েছে মাত্র 69,097 জন। সহজভাবে যদি বুঝো, তোমাদের ক্লাসে যদি 100 জন ছাত্র থেকে থাকে, তার মধ্যে মাত্র 5 জন এ প্লাস পেয়েছে। যদি 50 জন থেকে থাকে, মাত্র 2.5 জন এ প্লাস পেয়েছে। তার মানে কি, এখন এমন একটা অবস্থা হয়েছে, এ প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে হারিকেন দিয়ে খুঁজে বের করতে হবে। এবার কি হয়েছে, এমনও হয়েছে কোনো বোর্ডে যে 50%-এর থেকেও কিন্তু কম পাশের হার, যেমন কুমিল্লা বোর্ড। তোমরা যদি বুঝতে পারো বা তোমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, প্রতি 2 জনের মধ্যে একজনও পাশ করে নেই। এবং আমরা যদি 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা করি বা পাশের হার নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো তারা 68.45, অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে প্রতি 100 জনের মধ্যে 68 জন পাশ করেছে, 32 জনেই ফেল। এবং জিপিএ মাত্র 7.70, অর্থাৎ 7%, মানে 100 জনের মধ্যে 7 জন এ প্লাস পেয়েছে। আরেকটা জিনিস দেখো, এই দিক দিয়ে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন, জিপিএ পেয়েছে 1,39,032 জন। দেখো, এই যে এখানে অ্যানালাইজ করে আমরা দেখতে পাচ্ছি প্রতি 100 জনের মধ্যে 32 জনে ফেল করেছে এসএসসি পরীক্ষায় 2025 সালে। মাত্র জিপিএ পেয়েছে 7.20, অর্থাৎ মাত্র 7%। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 7%ই কিন্তু জিপিএ প্লাস পেয়েছে। যদি তোমাদেরকে ইয়ার ওয়াইজ দেখায়, দেখো 2025, 2024, 2023 পাশের হার এবং জিপিএ 5-এর মধ্যে যদি তফাৎ দেখায়, তো আমরা এটা যদি 2023 সাল থেকে যদি আমরা দেখাই, 23 সালে মোট পাশ করেছিল 100 জনের মধ্যে 78 জন, অর্থাৎ প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 78 জন পাশ করেছিল। 2024 সালে দেখো প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 79 জন স্টুডেন্ট পাস করেছিল। এবং দেখো 2025 সালে এসে একটা কিন্তু ধস এসেছে। দেখো একটা ধস নেমে এসেছে 2025 সালে। 2025 সালে দেখো পরীক্ষার মধ্যে প্রতি 100 জনের মধ্যে 58 জন পাস করেছে, মানে 42 জনে কিন্তু ফেল করেছে। যদি তদ্রুপভাবে জিপিএ 5-এর হার দেখি, 2023 সালে জিপিএ 5 পেয়েছিল 92,595 জন। 2024 সালে প্রচুর পরিমাণ জিপিএ 5 পেয়েছিল 1,41,401 জন। এবং 2025 সালে এসে এটা অনেক কমে গিয়েছে, জিপিএ 5 পেয়েছে 69,097 জন। অনেকে হয়তো খেয়াল করছো যে 2024 সালে এ প্লাসের পরিমাণটা দেখো 1,41,401 জন ছিল। তো 2023-এর তুলনায় 2024 সালে যেহেতু এ প্লাসের সংখ্যা অনেক বেড়েছিল, তো আমরা বলতে পারি 2025 সালে সেটা কিন্তু আরও অনেক বাড়ার কথা ছিল, ঠিক আছে না? তো এইভাবে কিন্তু 2025 সালে কিন্তু আসলে বাড়েনি, অনেকটাই কমে গিয়েছে। তোমরা যারা ভালো স্টুডেন্ট, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তা বাংলাদেশের বিভিন্ন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তো তোমাদের আগে একটা টার্গেট ছিল যে কাট অফ মার্ক নিয়ে। তো এখন কাট অফ মার্ক নিয়ে চিন্তার কি থাকবে? এখন তো তোমরা এ প্লাসে পাচ্ছ না।
তদ্রুপ যদি আমরা দেখি 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের পাশের হার এবং জিপিএ নিয়ে 2023 সালে তারা যদি আমরা দেখি পাশের হার ছিল 80%, 2024 সালে ছিল সেটা 83%, অর্থাৎ 2023 থেকে 2024 একটু বেড়েছিল এবং 2025 সালে এসে সেটা কমে একদম 68% এসে পড়েছে। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 2025 সালে 68 জন এসএসসি পরীক্ষার্থীরা পাশ করেছে। এবং অন্যদিকে যদি আমরা অ্যানালাইজ করি জিপিএ 5 নিয়ে 2023 সালে জিপিএ 5 পেয়েছিল 1,83,578 জন, 2024 সালে এসে সেটা একটু কমেছিল, তো তারপরেও সেটা কোনো ব্যাপার না, 1,82,189 জন ছিল। কিন্তু 2025 সালে এসে সেটাতেও কিন্তু 10 নেমে এসেছে। এটা তো কিন্তু একটা বড় ধস নেমে এসেছে। আমি আগেই বলছি তোমাদেরকে, দেখো 1,39,032 জন মাত্র এ প্লাস পেয়েছে 2025 সালে এসেছে। দেখো দেশব্যাপী আমাদের এই স্টুডেন্টের দুর্ভাগ্য কেন, আমরা এইগুলো নিয়ে এখন আলোচনা করব। আসলে দেখো 2024 সাল, 2023 সাল, 2024 সাল, তো এক বছরের ভিতরে কি বাংলাদেশের স্টুডেন্ট এতই খারাপ হয়ে গিয়েছে? এটা আমার একটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এক বছরে কি বাংলাদেশের স্টুডেন্ট এতই খারাপ হয়েছে? আসলে না, এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তো আমরা বেশ কিছু যে কারণগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা ধাপে ধাপে বলার চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট, গ্রেস মার্কস না দেওয়া। অর্থাৎ গ্রেস মার্কস না দেওয়া বলতে বোঝাচ্ছি যে যারা 79 পেত, যারা 78 পেত, তাদেরকে আগে এ প্লাস দিয়ে দেওয়া হতো। অর্থাৎ তাদেরকে 81, 82 বা 80 দিয়ে দেওয়া হতো, যাতে করে তারা এ প্লাস পেয়ে যায়। তো এবার যেটা হয়েছে, আমি অনেক আগে দেখেছি বা অনেক শিক্ষকদের মুখেও শুনেছি, যারা 75 পেত তাদেরকেও এ প্লাস করে দেওয়া হতো, অর্থাৎ তাদেরকেও এ প্লাস তৈরি করে দিত যাতে করে তারা এ প্লাস পেয়ে যায়। তো এই বছর যেটা হয়েছে, যারা যে নাম্বার পেয়েছে, যাদের যে প্রাপ্য নাম্বারটা ছিল সে সেটাই পেয়েছে। সে যদি 75 পায়, সে যদি 79ও পায়, তাকে এ প্লাস দেওয়া হয়নি। সে যদি 32ও পায়, তাকে 33 করে দিয়ে পাস করে দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো 2 নাম্বার পয়েন্টে যাব। একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়া। এই বিষয়টা হলো, আগের সহজেই শিক্ষকরা বলে দিতে পারতো যে এই পরীক্ষায় এটা থাকবে, এটা থাকবে। তো এখন কিন্তু সেটা হচ্ছে না, বা এবার কিন্তু সেটা হয়নি। কারণটা হলো, আগে যদি একজন স্টুডেন্ট সারা বছর পড়ালেখা করেনি, তো সে পরীক্ষার আগে শুধু সাজেশন ফলো করার পর সে পরীক্ষায় গিয়ে কিন্তু কমন পেয়ে সে কিন্তু এ প্লাসে পেয়ে যেত, এ প্লাসেও কিন্তু সে পেয়ে যেত। কিন্তু এখন কি হচ্ছে, তুমি আগের যে সাজেশনগুলো রয়েছে বা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো পড়ে গেলেই কিন্তু তুমি কমন পাচ্ছ না, বা এবার কিন্তু পাইনি। সেটা কিন্তু একটা বড় বিষয়। এবার কিন্তু প্রশ্নের যে ধরনটা রয়েছে সেটা একদম ব্যতিক্রম করে কিন্তু তৈরি করা হয়েছে। অনেক শিক্ষকের রয়েছে যে যদি এই প্রশ্নটা পরীক্ষায় না আসে তাহলে আমার নামেই একদম বদলে ফেলবো, অর্থাৎ এমন কিন্তু অনেক শিক্ষকরা বলে থাকে। কিন্তু এবার যে কাজটা হয়েছে একদম সেটার ব্যতিক্রম হয়েছে। কারণ বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো অনেকেই, তোমরা কিন্তু আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার যদি প্রশ্নের ধরনগুলো দেখতে পারো বা দেখে যাও পরীক্ষায়, সেগুলো থেকে পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়েছো। কিন্তু এবার যেটা হয়েছে, অনেক বোর্ডেই, বেশিরভাগ বোর্ডেই কিন্তু এই কাজটা হয়েছে। আগের বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ডের প্রশ্নের সাথে কোনো মিল নেই, ঠিক আছে? তো অনেকেই হয়তো কোনো ভালো স্টুডেন্ট যারা আছে তারা পরীক্ষার আগে হালকা সাজেশনটাও দেখে, কিন্তু তারা কিন্তু বেশিরভাগই বইয়ের উপর নজর রাখে। এবং যারা ভালো করে পড়াশোনা করে না, সারা বছর পড়ার নামে কোনো খবর নেই, তারা কিন্তু শুধু পরীক্ষার আগে সাজেশন খোঁজে। তারপরে আমরা 3 নাম্বার পয়েন্টে যাব, বেসিক ক্লিয়ার না থাকা। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখনের ছাত্ররা যে অবস্থাটা হয়েছে, তারা পরীক্ষার আগে ইউটিউবে বিভিন্ন জায়গায় ক্লাস দেখে, কীভাবে এমসিকিউ সলভ করতে হয় সেগুলো দেখে। তো এইগুলো দেখার মাধ্যমে সে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়। কিন্তু পরীক্ষায় যখন একটু অন্যরকমভাবে আসে, সেই এমসিকিউগুলো বা সৃজনশীলগুলো যখন অন্যভাবে তৈরি করা হয় বা অন্যভাবে পরীক্ষায় আসে, তখন কিন্তু সে এগুলো সহজে আনসার করতে পারে না, তাড়াহুড়া করে। কারণটা হলো, যদি কারো বেসিকটা শক্ত না থাকে সে কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে পারবে না, এটাই কিন্তু বাস্তব কথা, ঠিক আছে? তো অনেকেই কি হয় যে সে কিন্তু পরীক্ষার আগে ইউটিউবের প্রতি বা অনলাইনে ক্লাসের প্রতি আসক্ত থাকে, যে ক্লাস দেখে আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। কিন্তু এখন কিন্তু সেটা আর হবে না, কারণ এখন কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো অনেক কঠিন হচ্ছে। তো কঠিন জায়গায় যাওয়ার জন্য তোমাকে বা তোমাদেরকে অবশ্যই কিন্তু বেসিকগুলো, একদম ফাউন্ডেশনগুলো খুবই ভালো করে তুলতে হবে, ক্লিয়ার করতে হবে। তারপর আমরা চলে যাব 4 নাম্বার স্টেপে।
কথাগুলো তোমরা একটু ভালো করে বুঝবা। এসএসসি ও এইচএসসি তোমরা যারা আছো, এখন তোমাদের করণীয় কি? আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের অবশ্যই এখন থেকে একটু ভালো করে মাঠে নামতে হবে। মাঠ বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যারা এসএসসিতে বা তোমরা যারা এইচএসসিতে আছো, তোমাদেরকে এখন থেকে ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। বিশেষ করে তোমরা এখন বেসিকটা শক্ত করার চেষ্টা করো। তোমরা যখন বেসিকটা শক্ত করতে পারবে, তখন কিন্তু তোমরা উপরের দিকে এমনিতে উঠতে পারবে। আরেকটা কথা হলো যে তোমরা অনেকেই কি করো, যে পরীক্ষা যখন চলে আসে, পরীক্ষা চলে আসার সময় তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, কিন্তু যখন তোমরা পরীক্ষা চলে আসে তখন যে তোমরা প্রিপারেশনটা নাও, সেটা কিন্তু আদৌ পরীক্ষায় কাজে আসে না। তোমাদেরকে আমি বলবো, এখন থেকে তোমরা মাঠে নামো, এখন থেকে তোমরা মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও। যেগুলো বিষয় তোমরা কম বুঝো সেগুলো বিষয়ের উপর বেশি ফোকাস দাও, আবার যেগুলো তোমরা একটু বেশি পারো সেগুলো একটু কম পড়ো। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো বিষয় তোমরা কম পারো সেগুলো যাতে তোমরা যেগুলো বেশি পারো তার সাথে যাতে লেভেল করতে পারো। যে পর্যন্ত তোমরা লেভেল না করতে পারবে সে পর্যন্ত কিন্তু তোমাদেরকে অর্থাৎ সামনের দিকে পড়ার জন্য, অর্থাৎ সামনের দিকে যাতে এগোতে পারো সেই জন্য কিন্তু তোমাদের কষ্ট করে বেসিকটা একদম শক্ত করে সেই লেভেলে যেতে হবে। কথা বলে রাখি অভিভাবকদের উদ্দেশ্যে, সারা বাংলাদেশে মোট 11টি ক্যাডেট কলেজ রয়েছে। তো ক্যাডেট 11টি কলেজের মধ্যে মাত্র 2 জন শিক্ষার্থী কিন্তু এ প্লাস পায়নি, বাকি কিন্তু সবাই কিন্তু এ প্লাস পেয়েছে। তার মানে কি, ডিসিপ্লিন কিন্তু একটা বড় বিষয়। যখন কোনো প্রতিষ্ঠানে বা যখন একজন স্টুডেন্ট শিক্ষার্থী যখন সে সব কিছু নিয়ম মাফিক করবে, ডিসিপ্লিন বজায় রাখবে, তখন কিন্তু সে পড়ালেখার প্রতি তার একটা আকৃষ্ট থাকবে এবং পড়ালেখাগুলো কিন্তু সে অটোমেটিক পারবে। সব কিছুর জন্য কিন্তু একটা রুটিন প্রয়োজন, নিয়ম প্রয়োজন। নিয়ম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। কেউ যদি ভালো স্টুডেন্টও থাকে, সে যদি কোনো নিয়ম না মানে, সে যদি কোনো ডিসিপ্লিন না মানে, সে কিন্তু কখনোই সামনের দিকে এগোতে পারবে না। সেটার কিন্তু একটা বড় উদাহরণই কিন্তু হলো যে ক্যাডেট কলেজগুলো। অর্থাৎ 11টা ক্যাডেট কলেজের মধ্যে কিন্তু মাত্র 2 জন এ প্লাস পায়নি, বাকি সবাই কিন্তু এ প্লাস পেয়েছে। অর্থাৎ 9টি কলেজে সকলেই কিন্তু এ প্লাস পেয়েছে, মাত্র 2টি ক্যাডেট কলেজে এ প্লাস কিন্তু মাত্র 2 জন পায়নি। এটা কিন্তু আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। অর্থাৎ আপনার সন্তানকে অবশ্যই ডিসিপ্লিনের ভিতরে রাখবেন, নিয়মের ভিতরে রাখার চেষ্টা করবেন। সর্বোপরি বলতে চাই, যারা তোমরা এই বছর এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিয়েছো, যারা এসএসসি দিয়েছো, তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কিন্তু সামনে দিন আসছে, তোমাদের এখন থেকে ভালো করে পড়তে হবে। আর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে বলবো, মন খারাপ করার কিছু নেই। রেজাল্ট যাই হোক না কেন, তোমাদের এখন টার্গেট থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যেটাই বলো না কেন, তোমরা তারা সামনে দিবে, আমি আশা করতে পারি আজকের এই ভিডিও দেখার পর তোমরা বুঝতে পেরেছো আসলে কি হচ্ছে বর্তমানে, রেজাল্ট খারাপ হওয়ার কারণটা মেইনলি কি। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের শুভকামনা করি সবসময়। তো তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তোমাদের যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ইংলিশ গ্রামার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের যে সাজেশন, সবগুলোই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নেই, ভালো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। তোমরা তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের যে দেশ রয়েছে, তোমাদের দেশেরও মুখ উজ্জ্বল করবে, এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।